প্রায় 1 ঘন্টা পর অয়ন এলো। পিছন পিছন পারুলদি একটা ট্রেতে করে শশা মুড়ি নিয়ে এসে বলল, আমাদের এখানকার বিনা সারের শশা খেয়ে দেখুন কেমন লাগে। পরে চা খেয়ে প্রায় ঘন্টা 2 থেকে মালিনীকে বললাম, আজ যাই, জায়গা তো চিনে গেলাম, পরে আবার সময় সুযোগ করে আসব। মালিনী আমাকে সঙ্গে করে নিয়ে কিশলয়ের 18 জন বাচ্চার সাথে পরিচয় করিয়ে দিল বলেই জানতে পারলাম তাদের অ্যাভারেজ বয়স 4 থেকে 9 বছরের মধ্যে। 13 জন প্রাইমারি স্কুলে পড়ে, বাকি 5 জনই মেয়ে। তাদের এখনও স্কুলে যাওয়ার বয়স হয়নি। চলে আসার আগে কথা দিয়ে আসতে হয়েছে বাচ্চাগুলোকে, আবার আমি আসব। দীপক, শঙ্কর, মালিনী বলছিল দুপুরে এখানে খেতে। যদিও অয়ন তখন সেখানে ছিল না, তবু তো সে বলতে পারত একবার। সে আমাকে এখানে নিয়ে এলো, যার সঙ্গে আমি এলাম সে যদি না বলে খাই কি করে? তাই খিদে লাগা সত্ত্বেও আমি খাইনি। মিনিট 10 অপেক্ষা করার পর যখন টোটো এলো না, তখন মালিনী বলল, সত্যি অয়নদা, তোকে নিয়ে আর পারা যায় না। তোর না হয় খিদে লাগে না, কিন্তু যারা টোটো চালায় তাদের তো খিদে লাগতে পারে। প্রায় 2টো বাজতে যায়, সেটা খেয়াল আছে তো? তখন থেকে বলছি তোর মোটর সাইকেলে করে ওনাকে পৌঁছে দে, তা না এই দুপুরবেলায় টোটোওয়ালাদের তুই ফোন করে যাচ্ছিস। যা, তুই আর দেরি করিস না, ওনাকে পৌঁছে দিয়ে আয়। তুই এলে আমরা একসঙ্গে খাবো। অয়নের মুখটা ছিল দেখার মতো। সে আর কোনো কথা না বলে গাড়িতে উঠে স্টার্ট দিল। আমি উঠতে যাচ্ছিলাম, তখনই মনে হলো মালিনীর ফোন নাম্বারটা নেওয়া দরকার। নাম্বার নিয়ে দুদিকে পা দিয়ে যেই বসেছি, অয়ন বলল, অসুবিধা হলে বলবেন। বলে গাড়ি স্টার্ট দিয়ে কিছুটা যাবার পর স্পিডটা আস্তে আস্তে বাড়াতে লাগলো। পিছনে বসে ভাবছি, অনাথ আশ্রমের গল্পটা সত্যি কিনা যাচাই করতে এসে অয়নের সম্বন্ধে জানার আগ্রহটা আরও বেড়ে গেল। গাড়ির স্পিড খুব বেশি না, তবু কেন জানি ডান হাতটা অয়নের কাঁধের উপর রাখতেই মনে হলো আমি নিরাপদ। 2 সপ্তাহ পর আজ আবার ব্যাংক বন্ধ থাকায় মালিনীকে ফোন করেছিলাম। সে যদি কিশলয়ে আসে তাহলে আমিও যাব। আমার মালিনীর সাথে দেখা করার কারণ তার থেকে কিছু কথা জানার দরকার, যেটা আমার কাছে ধাঁধার মতো মনে হয়েছে। এই 2 সপ্তাহে একবারও যে অয়ন আর মালিনীর কথা মনে হয়নি তা না, মনে হয়েছিল। তবে কাজের চাপ আর সেই সঙ্গে শরীরটাও খারাপ হওয়ার কারণেই মূলত মালিনীর সামনাসামনি হয়ে প্রশ্নটা করতে পারিনি। আজ আমাকে জানতেই হবে, তা না হলে বাবাকে তো কিছু বলতে পারছি না। একটা টোটো রিজার্ভ করে কিশলয়তে এসে দেখলাম গেটের ভেতরে একটা 4 চাকা গাড়ি দাঁড়িয়ে আছে। টোটো চালক দাদাকে গাড়িটা ভেতরে ঢুকিয়ে অপেক্ষা করতে বলে অফিস রুমের দিকে এগিয়ে চললাম। অফিস রুমে ঢুকতে যাব, দেখলাম মালিনী পারুলদির সাথে কথা বলছে। দরজার সামনে দাঁড়িয়ে বললাম, আসতে পারি? মালিনী একগাল হেসে বলল, কি বলেন আপনি, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। কি খাবেন বলুন তাহলে, পারুলদিকে বলে দিই। পারুলদি সামনে দাঁড়িয়ে আছে বলে বললাম, কিছু খাবো না, আপনার সাথে শুধু গল্প করতে এসেছি। পারুলদি চলে গেলে মালিনীকে সরাসরি বললাম, অয়নের সাথে আপনার সম্পর্কটা ঠিক কী, আর আপনি সাজগোজ করেন না কেন? এগুলো জানতে না পারলে আমি নিজে নিজে কোনো ডিসিশন নিতে পারছি না। মালিনী একটু হাসলো, তারপর বলল, বসুন। আমি সামনের চেয়ারটায় বসলে মালিনী বলা শুরু করলো, আমি তখন ক্লাস 8-এ পড়ি। পড়ার থেকে বেশি সিনেমা দেখতে ভালো লাগতো। বাবা সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত থাকতেন, মা সংসারের কাজে। আমি বন্ধুদের সাথে স্কুল থেকে মাঝে মধ্যেই সিনেমার প্রথম শো দেখতে পালিয়ে যেতাম। যথারীতি রেজাল্ট খারাপ হয়, বাবা কিছু না বললেও মার বকাঝকা, সেই সঙ্গে 2-4 ঘা খেয়ে
মেজাজ হারিয়ে দুটো বই ছিঁড়ে ফেলি। পরে বাবা জানতে পেরে আমাকে বকাঝকা না করে রাতে খাবার টেবিলে বসে বলেছিলেন, তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তার জন্য মা তোমাকে বকেছেন বলে তুমি রাগ করে বই ছিঁড়েছ। তুমি জানো এই বই আর প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে ভর্তি হওয়ার যে অ্যাডমিশন ফি দরকার ছিল সেটা অয়নের বাবার কাছে ছিল না বলে তাকে মরতে হয়েছিল। আর যদি অয়নের মতো তোমার অবস্থা হতো তাহলে তুমি কি করতে? কৌতূহলের সাথে জানতে চেয়েছিলাম কি হয়েছিল অয়নদার বাবার। মা বলে উঠলেন, কি দরকার ওসব কথা ওকে শোনাবার? বাবা মুখের খাবার শেষ করে বললেন, অয়নের সম্বন্ধে ওর পুরোটা জানার দরকার। তাই বলে তুমি ওকে ওর ওই ভয়ঙ্কর দিনের কথা বলবে? বাবা মার দিকে তাকিয়ে সামান্য মাথা নাড়িয়ে বললেন, না তন্দ্রা, প্রতিটা মানুষেরই সাইকোলজিক্যাল দিকটা জানার দরকার, তাতে সেই মানুষটা সম্বন্ধে একটা ধারণা জন্মায়। মা বললেন, ঠিক আছে, এখন খাওয়ার টেবিলে সেটা নাই বা বললে, পরে না হয় বলো। আমি বাবাকে আর কিছু জিজ্ঞাসা না করে মনে মনে ঠিক করে নিলাম কাল সকালে আমি অয়নদার বাড়ির ঠিকানাটা জেনে নিয়ে তার থেকেই সব শুনব। খাওয়া শেষ করে নিজের ঘরে এসে চিন্তা করতে লাগলাম, 4 বছর আগেও অয়নদা তো এই বাড়িতেই থাকতো, তাহলে কি এমন হয়েছিল যার জন্য মাধ্যমিকে স্ট্যান্ড করা অয়নদা এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল? ঠিক তখনই বাবা ঘরে ঢুকে আমাকে চুপ করে বসে থাকতে দেখে বললেন, দেখ মা, আজ যেটা তুই করেছিস সেটা ঠিক করিসনি। তোর সব রকম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও পরীক্ষার রেজাল্টে যদি এই হয় তাহলে বাবা মায়ের কি অবস্থাটা হয় একবার ভেবেছিস? অয়নের জন্য আজও আমার গর্ব হয়। আমি কি আমার মেয়ের জন্য কোনোদিন গর্ব করতে পারবো না? বললাম, বাবা তুমি যদি সঠিক কথাগুলো বলো তাহলে আমি তোমাকে গর্বিত করতে পারবো কিনা জানি না, তবে আমি নিজেকে পাল্টাবো। বাবা চুপ করে আছে দেখে বললাম, অয়নদা এই বাড়ি ছেড়ে কেন চলে গিয়েছিল বাবা? বাবা চুপ করে আছে দেখে বললাম, বলো। তোমার মা চাননি বলে। বাবার উত্তর শুনে আমি অবাক। বললাম, মানেটা তোমার মা ভালো জানবে, তবে তার মনে হয়েছিল মেয়ে দিন দিন বড় হচ্ছে, ওরকম একটা গরিব হাবাতে ঘরের ছেলেকে বাড়িতে রাখাটা ঠিক নিরাপদ নয়। তার উপর আমিও সব সময় বাড়ি থাকি না, যে কারণে তোমার মার এটা মনে হয়েছিল। কিন্তু বাবা, অয়নদা তো। বাবা আমাকে থামিয়ে দিয়ে বললেন, আমি জানি অয়ন ওরকম ছেলেই নয়, তবে তুই শুনলে অবাক হবি, যেদিন তোর মা এই কথাটা বলেছিল সেদিনই অয়নের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল। দুপুরের দিকে অয়ন বাড়ি ফিরে আমাকে আর তোর মাকে প্রণাম করে বলেছিল, আপনারা আমায় আশ্রয় দিয়ে সব রকমভাবে সাহায্য করেছিলেন বলেই আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আগামী দিনে আপনারা শুধু একটু আশীর্বাদ করবেন, এটা বলেছিল। স্যার, আমি আমার বাবার বাড়িতে যেতে চাই। ভেবেছি সেখান থেকে টিউশনি করে আমি যেভাবেই হোক নিজের খরচটা চালিয়ে নেওয়ার চেষ্টা করব। আপনি শুধু আমাকে একটু আশীর্বাদ করবেন। অয়নদের ছোটোখাটো টালির চালের বাড়িটা ঠিকঠাক করে সারাই করতে দিন 15 লেগে গেল। তারপর আমি একদিন ওকে নিজের সঙ্গে করে ওর ওই বাড়িতে রেখে এসেছিলাম। এর মধ্যে সে একদিনও এ বাড়িতে আসেনি। এসেছিল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবার পর আমাদের প্রণাম করতে। বললাম, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কী ছিল? বাবা একটু হেসে বললেন, জেলার টপার ছিল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম, অয়নদার মতো এরকম একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থাকতে আমি তার কাছে কেন কোচিংটা নিচ্ছি না বাবা? কারণ আমাদের বাড়ি থেকে অয়নদের বাড়িটা একটু দূরে, আর সর্বোপরি তোমার মা চান না তাই।
আমি আর কথা না বাড়িয়ে বাবাকে বললাম, ড্রাইভার কাকুকে বলে রেখো কাল সকালে অয়নদার বাড়িতে যেন আমাকে নামিয়ে দিয়ে আসে। এই পর্যন্ত বলে মালিনী আমাকে বলল, একটু চা মুড়ি বা অন্য কিছু বলি পারুলদিকে। আমি না বলে বললাম, একটা জিনিস আমি বুঝতে পারছি না, এত ভালো স্টুডেন্ট ছিলেন, উনি তো অনেক বড় চাকরি করতে পারতেন। মালিনী একটু হেসে বলল, তা তো পারতই, কিন্তু সেক্ষেত্রে ওকে তো অন্য জায়গায় চলে যেতে হতো, তখন এই কিশলয়ের দেখাশোনাটা কে করত? বললাম, কেন, আপনারা তো আছেন। মালিনী কোনো কথা না বলে কিছু সময় চুপ করে রইল। তারপর বলল, আপনি পুরোটা না শুনলে কিছু বুঝতে পারবেন না। মাথা নেড়ে বললাম, ঠিক আছে, আপনি বলুন। ক্রমশ কী হয় দেখুন পরের পর্বে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।